আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। টেক্সাসে আইসের গুলিতে প্রবাসী নিহতের ঘটনায় উত্তাল রাজপথ, নিন্দা জানিয়ে কংগ্রেসের শুনানির দাবি ডেমোক্র্যাটদের। নিউ ইয়র্কে চালু হচ্ছে যাত্রী বান্ধব বাস সার্ভিস, বাসের গতি বাড়বে 20%, যাত্রীদের সাশ্রয় হবে 6 মিনিট। ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় গুলিতে নিহত প্রবাসী বাংলাদেশি, মুখোশধারী 3 জন শনাক্ত। এবং শোক শ্রদ্ধায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির দাফন। আবারও যুক্তরাষ্ট্র ইরান হামলা, পাল্টা হামলা, হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদের শুরুতেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটের হিউস্টনে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইএসের এক কর্মকর্তার গুলিতে মেক্সিকান প্রবাসী নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজপথ। স্বাধীন তদন্তের দাবিতে হিউস্টনের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। নিহত প্রবাসী লরেঞ্জো সালগাদো আরাউজো দীর্ঘ কয়েক দশক ধরে কোনো অপরাধমূলক রেকর্ড ছাড়াই আমেরিকায় বসবাস করছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের শুনানি দাবি তুলেছেন টেক্সাসের ডেমোক্র্যাট জনপ্রতিনিধিরাও। রয়েছে ডেস্ক রিপোর্ট। ব্যানার ফেস্টুন আর মেক্সিকোর পতাকা হাতে আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরের রাস্তায় নেমে এসেছে ক্ষুব্ধ জনতা। স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। অভিবাসন সংস্থা আইসের কর্মকর্তাদের অতর্কিত এবং ছদ্মবেশী অভিযানের সময় গুলিতে লোরেঞ্জো সালগাদো আরাউজো নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর পর হিউস্টন জুড়ে এখন তীব্র ক্ষোভ ও বিচারহীনতার সুর। শোকসভায় নিহতর পরিবারের পক্ষ থেকে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তসহ 3টি দাবি তুলে ধরা হয়েছে বলে জানান লুলাক হিস্টোরিক কাউন্সিল 60 এর কোষাধ্যক্ষ কঞ্চিতা রেইস। ঘটনার দিন 35 বছর ধরে ঘর তৈরির কাজ করা লোরেঞ্জো তার শ্রমিক দলকে নিয়ে একটি নির্মাণ সাইটে যাচ্ছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের শুনানির দাবি তুলেছেন টেক্সাসের ডেমোক্রেট প্রতিনিধিরা। টেক্সাসের কংগ্রেস সদস্য আল গ্রিন বলেন, বিশ্ববাসীর সামনে এই ঘটনার জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কে কোথায় থেকে এসেছেন বা চেহারা কেমন তার উপর ভিত্তি করে এই দেশে কেউ অবৈধ হতে পারে না। হিউস্টনের ঐতিহ্যবাহী মেক্সিকান আমেরিকান কমিউনিটি হাব ম্যাগনোলিয়া পার্কে আয়োজিত শোক সমাবেশে অংশ নিয়ে আইসের পেছনে আর কোনো সরকারি তহবিল অনুমোদন না দেওয়ার ঘোষণা দেন স্থানীয় রাজনৈতিক নেতারা। মাউন্টেড পুলিশ বা ঘোড়সওয়ার পুলিশের কঠোর পাহারার মাঝেই বিক্ষোভকারীরা হিউস্টন থেকে আইস হটাও এবং পুরো ব্যবস্থাপনায় অপরাধী বলে স্লোগান দেয়। দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকায় শান্তিতে বসবাস করা এবং নিজের সন্তানদের কলেজে পাঠানোর জন্য কঠোর পরিশ্রম করা একজন সাধারণ প্রবাসীর এমন নির্মম মৃত্যু ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণ এবং অধিকার কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। নতুন করে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সাময়িকভাবে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে। তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে এই মন্তব্য করেন তিনি।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের প্রতিবার হামলার জবাবে 20 গুণ শক্তিশালী আঘাত হানা হবে। মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও সতর্ক সংকেত বাজানো হয়। তবে ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি এখন শেষের দিকে এবং তারা চুক্তি করতে মরিয়া। Conflict, sir? I don't know. Would win it very quickly. It's another way of doing it. We have many ways we can win, but we've already won militarily. They have very little. বাস সেবাকে আরও দ্রুত, আধুনিক এবং যাত্রীবান্ধব করতে নেক্সট স্টপ ফার্স্ট বাসেস বেটার সার্ভিস নামে নতুন পরিকল্পনা নিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। পরিকল্পনায় 5টি 12 জুড়ে 50টি বাস করিডোরে উন্নয়ন কাজের পাশাপাশি 5টি গুরুত্বপূর্ণ রুটে নতুন প্রজন্মের দ্রুতগতির বাস সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বাসের গতি প্রায় 20% পর্যন্ত বৃদ্ধি পাবে। যাত্রীদের যাতায়াতে একমুখী পথে সর্বোচ্চ 6 মিনিট পর্যন্ত সময় সাশ্রয় হবে। পাশাপাশি সেবার নির্ভরযোগ্যতা ও প্রতিবন্ধী বান্ধব সুবিধাও বাড়বে। সিটি মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুল যৌথভাবে এ ঘোষণা দেন। Too many New Yorkers walk faster to the bus stop than the bus they finally get on actually travels. Too many lives are planned around delays and commutes. Too many communities have demanded better. A devoted 34th Street busway, a redesign of Fordham Road in the Bronx, a rapid bus corridor down Flatbush Avenue. ডোর ড্যাশে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের রাজশাহীর সন্তান এবং নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা মোহাম্মদ মাহফুজুল হক। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 9:30টার দিকে কিং সেসিং এলাকায় সাউথ ইথান স্ট্রিটে 1000 ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, একটি ডেলিভারি ব্যাগ এবং গুলির 2টি খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এই ঘটনায় মুখোশধারী 3 জনকে সন্দেহভাজন হিসাবে শনাক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ পুলিশ প্রধানদের 5ম সম্মেলনে ইউএন কপস 2026-এ স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। কনসুলার সেবার ফি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ এবং আধুনিক করার লক্ষ্যে গত 1 জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। দূতাবাসের কনসুলার কাউন্টারে ডিজিটাল পদ্ধতিতে কনসুলার সেবা ফি পরিশোধ করা যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অ্যাপল পেতে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নির্ধারিত প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবা গ্রহীতাকে বহন করতে হবে। প্রসেসিং ফি হার ব্যবহৃত পেমেন্টের পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে। বিশেষ সংসদীয় দল ককাস অব আমেরিকা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। কেন এই আলোচনা? এরকম ফোরাম কি নতুন কিছু? এই রকম আলোচনা চলছে সম্প্রতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়েও। সেখানে এই অনুষ্ঠানে কি বিশেষ কোনো বার্তা দিচ্ছে? বিএনপি এবং জামাত নেতাদের কাছে এসব প্রশ্নের উত্তর খুঁজে রিপোর্ট করছেন আক্তার হোসেন। ককাস মানে কোনো বিষয়ে বিভিন্ন দলের একক ফোরাম। অন্য দেশের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে গঠিত হয় এই ককাস। অন্য অনেক বিষয়ের মতো এক্ষেত্রেও এগিয়ে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের জন্য তাদের কংগ্রেসে এ ধরনের ককাস সংশ্লিষ্ট দেশে তাদের স্বার্থ সংরক্ষণ, লবিং এবং দ্বিপাক্ষিক ইস্যুতে মধ্যস্থতা করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশের জাতীয় সংসদেও এ ধরনের একটি ককাস গঠন হয়েছে গত 1 জুলাই। সাবেক মন্ত্রী ডক্টর ওসমান ফারুক এমপিকে প্রধান করে 10 এমপিকে এর সদস্য করা হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি সব দলের সদস্যরাই আছেন এ ককাসে। দুই দেশের আইন প্রণেতাদের মধ্যে সরাসরি আলোচনায় এরকম ককাস
কূটনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশন ডেভেলপ করা, মূলত আমাদেরকে তারা বোঝার চেষ্টা করবে, আমরা তাদেরকে বোঝার চেষ্টা করব। দুই দেশের যারা আইন প্রণয়নে যারা এনগেজ থাকেন তাদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করে, এবং স্বাভাবিকভাবেই যখন একটা ওয়ার্কিং রিলেশন থাকে সেই ওয়ার্কিং রিলেশনটা দু দেশের সম্পর্কটাকে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যায়। কোনো ইস্যুতে যদি কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার থাকে তখন এই দু দেশের সদস্যরা তাদের একটা ওয়ার্কিং রিলেশনের মধ্য দিয়ে সমঝোতাটা আরও বাড়ে, ভুল বোঝাবুঝি দূর হয়, বরং সম্পর্কটা উন্নয়ন হয় আরও। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের রাজনীতি এবং সরকার পরিচালনার একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা বাংলাদেশের নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আরও অনেক রাষ্ট্র আছে যেগুলোর সাথে দ্বিপক্ষের স্বার্থ জড়িত থাকে, ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক, নানা বিষয়, সাংস্কৃতিক, এগুলো সামনে রেখেই কিন্তু এই সম্পর্কটা তৈরি হয়। তবে সরকারি ও বিরোধী দল উভয়ই বলছে যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে। যে আমাদের সবার আগে নিজেদের দেশের স্বার্থটা অগ্রাধিকার দেওয়া, ইংরেজিতে আমরা যেটাকে বলি বাংলাদেশ ফার্স্ট, আমরা বাংলা যেটা বলি সবার আগে বাংলাদেশ। সুতরাং এখানে কে কতটা প্রভাবশালী অথবা কার কোন প্রভাবটা নাই তা না, আমরা মিউচুয়ালি গ্রো করতে চাই। বন্ধুত্বের মাধ্যমে তো স্বার্থ ঠিক রাখতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা এটাই পরিষ্কার বলতে চাই, সেটা যে রাষ্ট্রই হোক না কেন, সম্পর্কের মাপকাঠি হবে, আমাদের নীতি হবে এটাই যে আমাদের দেশের স্বার্থ সমতার ভিত্তিতে যুক্ত হবে, মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। সম্প্রতি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন নিয়েও প্রশ্ন ছিল তাদের কাছে। এই ধরনের আয়োজন তো এর আগে কখনো হয়নি, ফলে মানুষের মধ্যে মনে হলো যে আমেরিকা কি একটা আলাদা প্রিভিলেজ পেল কিনা, বিষয়টা এরকম না। এটা মাননীয় স্পিকার যদি সংসদের অভিভাবক তো মাননীয় স্পিকার, তিনি যদি কোনো প্রতিষ্ঠানকে যদি পারমিশন দেন তো হতেই পারে, অসুবিধা কি? আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট হাউস, হোয়াইট হাউস বলি, হোয়াইট হাউসের সামনে প্রচুর মানুষ ফটো সেশন করতে যায়, দাঁড়ায়, ভ্রমণ করতে যায়, বাকিংহাম প্যালেসে মানুষ যায়, ঘুরতে যায়, দেখতে যায়, ট্যুরিজমও তো হয়। আজকে যদি এটা ভ্যাটিকান সিটি তারও যদি প্রোগ্রাম করতে চায়, মাননীয় স্পিকার বিবেচনা করতে পারেন। এটাকে খুব আলাদাভাবে আমার মনে হয়, আমি আশা করি যে অন্যান্য রাষ্ট্র যদি কেউ যদি করতে চায় নিশ্চয়ই মাননীয় স্পিকারকে বিবেচনা করে দেখতে পারেন। ঐতিহ্যভাবে গঠিত ককাস অব আমেরিকা অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহ নিরাপত্তা সহযোগিতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্কে নতুন বার্তা দেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী গ্রাহাম প্লাটনার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের পর দলীয় নেতাদের চাপ এবং সমর্থন প্রত্যাহারের প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্লাটনার বলেন, আন্দোলন এবং রাজনৈতিক লক্ষ্য যেন তাকে কেন্দ্র করে আটকে না থাকে সে কারণেই তিনি প্রচার কার্যক্রম স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন। অভিযোগ সামনে আসায় দলের একাধিক প্রভাবশালী নেতা ও সমর্থক প্লাটনারের প্রতি সমর্থন প্রত্যাহার করেন এবং তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। We banded together. We did it the way that we were told. We are supposed to make change. যাওয়া যাক অন্যান্য সংবাদে। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্ম শহর মাশহাদে দাফন করা হয়েছে। এর আগে গত 7 দিনে ইরান ও ইরাকের 5টি শহরে নামাজে জানাজা ছাড়াও শোক মিছিল ও সামরিক সম্মাননা প্রদান করা হয়। গত 18 জুন থেকে চলা যুদ্ধবিরতির মধ্যে মঙ্গলবার থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 2 দিনের হামলায় ইরানের অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 78 জন। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হয়।
সবশেষ জানাজা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। পরে নানা আনুষ্ঠানিকতার পর মাজার প্রাঙ্গণে খামেনিকে সমাহিত করা হয়। 1939 সালে ইরানের পবিত্র ও দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে খামেনির জন্ম। শৈশব ও কৈশোরের বড় একটি সময় তিনি এই শহরে কাটিয়েছেন। এখানকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পর তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য কমে যান। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে 3রা জুলাই থেকে আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যেই মঙ্গলবার ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বন্দর আব্বাস, সিরিক সহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর নগরী চাবাহারেও। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এসব হামলা চালানো হয়েছে। মূলত হরমুজ প্রণালীতে স্বাধীনভাবে নৌযান চলাচলে হুমকি দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। সেন্টকম জানায় তারা ইরানের 90টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। উত্তেজনার জের ধরে বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনায় আবারও নতুন করে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার হুঁশিয়ারির মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের ভূখণ্ডে আরেকটি মার্কিন হামলা হলেই এই প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। মুর্শাদ শহীদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুঁশিয়ারির মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের ভূখণ্ডে আরেকটি মার্কিন হামলা হলেই এই প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইরানের একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্র দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে জানিয়েছে, ইরানের ভূখণ্ডে নতুন করে যে কোনো ধরনের মার্কিন সামরিক হামলা হলেই হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান ও বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সূত্রটি আরও বলেছে, ইরান এখন একটির বদলে দুটি নীতিতে পাল্টা জবাব দেবে। এর অর্থ হল, ইরানের যে কোনো একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে বিপরীতে শত্রুপক্ষের অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত আবারও ইরানে হামলা চালাবে। ট্রাম্পের এমন মন্তব্যের পরই দ্বিতীয় দিনের মতো ইরানের নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মঙ্গলবার ইরানে বোমাবর্ষণ চালায় যুক্তরাষ্ট্র। এদিকে 8 জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন, সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখন আর কার্যকর নেই। ইরানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের মিত্রদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিষয়ে তারা কোনো ছাড় দেবে না। কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দেশটির প্রয়োজন হলে যুদ্ধের জন্য প্রস্তুত। এর মধ্যেই 8 জুলাই ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 85টি লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তারা ইরানের 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি এসব হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।
বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধের হুমকি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নুসরাত শৈলী, চ্যানেল আই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরে ইউরেনিয়াম রপ্তানি সহ জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই করেছে দুই দেশ। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া ভারতের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচির জন্য ইউরেনিয়াম রপ্তানি করবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং সবুজ হাইড্রোজেন খাতে সহযোগিতা বাড়াতে কাজ করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস বলেন, অস্ট্রেলিয়া ও ভারত শুধু অংশীদারই নয়, বরং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এই চুক্তির মাধ্যমে ভারতের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সহায়তা করবে অস্ট্রেলীয় ইউরেনিয়াম। ইউরোপে তাপপ্রবাহের প্রকোপ বাড়তে থাকায় ইটালির রোমে একা বসবাসকারী বয়স্কদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীরা তাদের বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং নিয়মিত খোঁজ খবর রাখছেন। একই সঙ্গে ক্রোয়েশিয়ার রাব দ্বীপের বাসিন্দারা পুরনো কৌশলে গরম মোকাবেলার চেষ্টায় দিনের বেলা রোদ এড়িয়ে চলা, জানালার শাটার বন্ধ রাখা, রাতে বাতাস চলাচলের সুযোগ তৈরি করা এবং সমুদ্রে গোসলের মতো পদ্ধতি অবলম্বন করছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে থাকা তাপপ্রবাহের সময় এসব ঐতিহ্যবাহী উপায় এখনও কার্যকর। দক্ষিণ চীনে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে বিভিন্ন শহর এবং গ্রামীণ এলাকায় নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বহু সড়ক, সেতু ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকারী দল দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গত মানুষের জন্য জরুরি সহায়তা অব্যাহত রেখেছে। কানাডা ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। দুই দেশের সরকারের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে। কানাডার প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য চুক্তিতে পণ্য ও সেবার বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং জ্বালানি, খনিজ, মহাকাশ ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। উভয় দেশই মনে করছে, এই উদ্যোগ তাদের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ইটালির দক্ষিণাঞ্চলের নেপলস শহরে রিং রোডকে স্মার্ট রোড ঘোষণা করা হয়েছে। অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি নির্ভর এই সড়কে ক্যামেরা, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, সেন্সর ও বিশেষ অ্যান্টেনার মাধ্যমে যানবাহন, সড়ক অবকাঠামো এবং পরিবেশের তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। দুর্ঘটনা, যানজট বা ধীর গতির যান চলাচলের তথ্য আগেই চালকদের কাছে পৌঁছে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গতিসীমা নির্ধারণ করা যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি যান চলাচল আরও নিরাপদ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নির্ধারিত মানদণ্ড পূরণ করায় ইটালির পরিবহন মন্ত্রণালয় নেপলস রিং রোডকে দেশের প্রথম স্মার্ট রুট হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামে। টেক্সাসে আইসের গুলিতে প্রবাসী নিহতের ঘটনায় উত্তাল রাজপথ, নিন্দা জানিয়ে কংগ্রেসের শুনানির দাবি ডেমোক্রেটদের। নিউ ইয়র্কে চালু হচ্ছে যাত্রী বান্ধব বাস সার্ভিস, বাসের গতি বাড়বে 20%, যাত্রীদের সাশ্রয় হবে 6 মিনিট। ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারির সময় গুলিতে নিহত প্রবাসী বাংলাদেশি, মুখোশধারী 3 জন শনাক্ত। এবং শোক শ্রদ্ধায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির দাফন। আবারও যুক্তরাষ্ট্র ইরান হামলা, পাল্টা হামলা, হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের।
দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelinonline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।